অবশেষে আন্তর্জাতিক অপরাধ যে ট্রাইব্যুনাল অর্থাৎ ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ট্রাইব্যুনালে শেখ হাসিনার কিন্তু ফাঁসির রায় হয়ে গেল। তাকে আমৃত্যু ঝুলিয়ে মৃত্যুদণ্ড কায়েম করতে হবে এবং বাংলাদেশের যে স্বরাষ্ট্র যে উপদেষ্টা জাহাঙ্গীর আলম, অদ্ভুত এক চরিত্রের লোক, কি বলে আর কি বলে না বুঝি না, সে কিন্তু বলছিল যে এই যে আদেশই হোক না কেন সেটা সে বাস্তবায়ন করেই ছাড়বে। এখন কবে করবে? শেখ হাসিনা তো ভারতে, তো এই ভদ্রলোক কবে এই শেখ হাসিনাকে ফাঁসি দিবে? অথবা কিয়ামত তক আসলে কি কেউ শেখ হাসিনাকে ফাঁসি দিতে পারবে কি না? এই ফাঁসির আদেশের রায় শুনে কিন্তু বিস্মিত হওয়ার কোনো কিছু নাই। যারা নাকি বাংলাদেশের রাজনৈতিক হালচালের খবর রাখে, যেমন আমরাও যেটা রাখি, বা ব্যক্তিগতভাবে আমার কথাও যদি আমি বলি, তাহলেও কিন্তু আমরা নিশ্চিত ছিলাম যে এই ফাঁসির আদেশ টাদেশ হবে, এতে কিন্তু কোনো রকম কোনো সন্দেহ নাই। আর যারা নাকি সরকারের সমালোচনা করে বা বিরোধিতাকারী, তারা কিন্তু সব সময় এই কোর্টটাকে বলছে কি ক্যাঙ্গারু কোর্ট, এরকম বলছে। এখন ক্যাঙ্গারু কোর্ট কী কারণে বলছে কে জানে। অনেকে আবার বলার চেষ্টা করছে যে আন্তর্জাতিক ক্রিমিনাল ট্রাইব্যুনাল, তো এখানে তো বিচার হবে আন্তর্জাতিকভাবে কোনো অপরাধ যদি করে, সেই ক্ষেত্রে অর্থাৎ বাংলাদেশের মধ্যে এসে বাইরের কোনো শক্তি যদি বাংলাদেশিদেরকে হত্যা করে বা যুদ্ধ বাধায় এবং তাদেরকে যদি গ্রেপ্তার করা যায়, তাহলে তাদের বিচার এখানে হবে এরকম, বা গণহত্যা যদি চালায় তাহলে তাদেরকে এখানে বিচার করা যাবে। তো অনেকে বলার চেষ্টা করছে যে এই ইন্টারন্যাশনাল ক্রিমিনাল যে ট্রাইব্যুনাল, এটা অবৈধ। এখানে শেখ হাসিনাকে যে বিচার করা হয়েছে এটা কোনো কোর্টই না, অর্থাৎ এটা কমপ্লিটলি অবৈধ একটা কোর্ট। কারণ হচ্ছে শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন এবং সেই জুলাইয়ের আন্দোলনের সময় যে গুলিগুল্লায় যে সমস্ত লোকজন মারা গিয়েছিল উভয় পক্ষের আসলে তো একতরফা মারা যায় না, সরকারের পক্ষ থেকেও কিন্তু বহু লোকজন মারা গেছিল। তার মধ্যে তো প্রায় 2,5-3 হাজারের মতো পুলিশও তো মারা গেছে, তাই না? আর ওদিকে আন্দোলনকারীদের মধ্যেও অনেকে মারা গেছে। তো এইগুলো তো দেশের মধ্যেকার ব্যাপার, অর্থাৎ দেশের মধ্যেকার বিষয়। এখানে যদি শেখ হাসিনা অপরাধ করেও থাকে তাহলে সেটা তো আন্তর্জাতিক আদালতে বিচার হওয়ার কথা না। তাহলে এই সূত্র অনুযায়ী এটা অবৈধ, এরকম অনেক বলার চেষ্টা করলো। অর্থাৎ তারা বলতে চাইলো যে বিচার যদি হতেই হয় তাহলে বাংলাদেশের যে কোর্ট কাছারি আছে, মানে ফৌজদারি কোর্ট কাছারি আছে, সেখানেই বিচার হবে। তো এদের এই বক্তব্য বিবৃতি শুনে আমি দেখলাম যে এদের দৃষ্টিভঙ্গি কত ক্ষীণ। অর্থাৎ এরা আসলে বোঝেই নাই যে শেখ হাসিনা এবং তার যে মন্ত্রী আছে, যেমন ওই যে কি আসাদুজ্জামান কামাল, তারও তো মৃত্যুদণ্ডের রায় হয়েছে। তো এদেরকে কেন আন্তর্জাতিক যে ক্রিমিনাল ট্রাইব্যুনাল সেখানে বিচার করা হলো? আমি জানি না বাংলাদেশের কত মানুষ এটা বুঝতে পারছে। এটা কিন্তু ভয়ঙ্কর রকম একটা সিগনিফিক্যান্ট ব্যাপার যে কেন এই জায়গায় বিচার হলো, এবং যারা নাকি বিচার করলো, এই যে যেমন আসিফ নজরুল বলেন অথবা আইন মন্ত্রণালয় বলেন, অথবা যারা নাকি বিচার করছে বা যারা কেস করছে, তারা কি জানে না যে এই শেখ হাসিনা দেশের অভ্যন্তরেই ছিলেন, তার নির্দেশে হয়তো পুলিশ বা তার দলবল হয়তো কিছু খুন খারাপি করছে এবং পাল্টাও খুন খারাপির শিকার হয়েছে তারা, তাই না? এটা তো দেশের আভ্যন্তরীণ ব্যাপার, এটা যে কোনোভাবেই আন্তর্জাতিক আদালতে বিচারযোগ্য না। এইটা যারা কেস করছে, যারা বিচার করছে, যারা উকিল, যারা ব্যারিস্টার, যে বা যারা এগুলো পরিচালনা করছে, তারা কি জানে না যে এটা আসলে বৈধ নাকি অবৈধ? অনেকে বলার চেষ্টা করেছে যে এইটা তারা একেবারেই বোঝে নাই এবং এটা বস্তুত অবৈধ ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমি অনেক গভীরে চিন্তা করে দেখলাম যে এর সিগনিফিক্যান্সটা খুব মারাত্মক, এবং এরা কিন্তু যথাযথ বিচারই করছে এদের পয়েন্ট অফ ভিউ থেকে, অর্থাৎ যারা বিচার করছে। সেটা কীরকম এইবার আমি বলি। এটা বুঝতে গেলে একটু পিছনে ফিরে যেতে হবে, সেই 54 বছর আগে, তাই না? 1971 সালে তখন তো বাংলাদেশের এই অঞ্চলের মানুষের সাথে পাকিস্তানের মানুষের যুদ্ধ হচ্ছিল, এবং তখন পাকিস্তানি যারা ছিল এবং তাদের দোসর যারা ছিল, রাজাকার আল-বদর আল-শামস, যারা নাকি এই যে বাংলাদেশের নারী পুরুষদেরকে হত্যা করছিল, নারীদেরকে ধর্ষণ করছিল, অতঃপর তাদের জন্যেই এই আন্তর্জাতিক মানে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ট্রাইব্যুনাল এটা কিন্তু প্রস্তুত হয়েছিল কত 1973 সালে।
এদেরকে বিচার করার জন্য। হ্যাঁ, ওইটা কিন্তু আন্তর্জাতিক ব্যাপার ছিল, কারণ বাংলাদেশের সাথে পাকিস্তানের একটা ব্যাপার, তাই না? এবং অতঃপর ওই একই কোর্টে এই যে শেখ হাসিনার আমলে জামায়াত ইসলামের যে মতিউর রহমান নিজামী, তারপরে দেলোয়ার হোসেন সায়েদী, তারপরে এরকম, তারপরে ওই যে আলিয়া হাসান মুজাহিদ ইত্যাদি ইত্যাদি, এদের বিচার হলো না। তারপরে সালাউদ্দিন কাদের চৌধুরী, এদের বিচার হলো না। এবং কেন তাদের এই আন্তর্জাতিক আদালতে বিচার হলো? কারণ হচ্ছে তারাও তো পাকিস্তানের পক্ষ হয়ে বাংলাদেশে যে হত্যাযজ্ঞ চালানো হয়েছিল তার সহযোগিতা করছিল। তাদের পয়েন্ট অফ ভিউ থেকেও কিন্তু এটা সঠিক ছিল যে ওইটা আন্তর্জাতিক আদালতে বিচার করে তাদেরকে কিন্তু অবশেষে ফাঁসি দেওয়া হলো। এখন এই যে জামায়াত ইসলামের এই যে বড় বড় নেতাদেরকে যে ফাঁসি দিল, তো এর ফলে এই যে জামায়াত ইসলাম কি ভিতরে ভিতরে টকবক করে ফুটছে না? তারা এটার প্রতিশোধ নেওয়ার জন্যে তারা কি অপেক্ষা করছে না? এবং তাদের নেতা কোনো একজন বলেও ফেলছে যে 54 বছর আগেকার যে অপমানের প্রতিশোধ এইবার তারা নেবে, এটা বলছে। অর্থাৎ 1971 সালে তারা যে পরাজিত হয়েছিল সেই শোধে কিন্তু তারা নেবে। তাহলে এই আন্তর্জাতিক আদালতে কি কারণে শেখ হাসিনার বিচার হতে পারে? শেখ হাসিনা কি পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করছে নাকি? জি না। তাহলে ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে এই যে জামায়াত ইসলাম সহ এই যে যারা নাকি আন্দোলন করছিল, আমরা তো জানি যে এই আন্দোলনের পিছনে জামায়াত শিবির এরাই ছিল মূল ভূমিকায়। এবং তাদের ন্যারেটিভ কি? তাদের ন্যারেটিভ হচ্ছে 1971 সালে বস্তুত তদানীন্তন পূর্ব পাকিস্তানে যে সেখানে বস্তুত ওই পাকিস্তানিরা বাংলাদেশিদের সাথে যুদ্ধ করছিল এবং একটা পর্যায়ে বাংলাদেশের এই মানুষ ভারতের সেনাবাহিনীকে আহ্বান করে তারা পাকিস্তানি সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধ করে এবং তাদেরকে পরাজিত করে এই বাংলাদেশ থেকে তারা তাদেরকে কি করে, তাদেরকে উচ্ছেদ করে দেয়, তাই তো? এবং যেহেতু পাকিস্তানের সাথে জামাত ইসলাম ছিল, তাহলে সেক্ষেত্রে জামাত ইসলাম উচ্ছেদ হয়ে যায়, অর্থাৎ তারা পরাজিত হলো না। এবং যেহেতু পরাজিত হলো, এখন এই যে জামাত ইসলাম অলওয়েজ কি ন্যারেটিভ দিয়ে আসছে, তারা কি কখনো এই বাংলাদেশকে কখনো স্বীকৃতি দিয়েছে না? দেয় নাই। তারা কিন্তু কখনো স্বাধীন বাংলাদেশের স্বীকৃতি তারা ওপেনলি দেয় নাই। এই বাংলাদেশে অলওয়েজ তারা এই গত 50 বছরের বেশি বছর ধরে তারা কিন্তু রাজনীতি করে গেছে ঠিকই, কিন্তু তারা কখনো তাদের ওই যুদ্ধের সময় পাকিস্তানের পক্ষে থাকার কারণে তারা যে বাংলাদেশে কখনো অন্যায় স্বীকার করছে, মাপ চেয়েছে, ক্ষমা চেয়েছে, এগুলো কিছুই করে নাই। এবং অফিসিয়ালি তারা কিন্তু স্বাধীন বাংলাদেশকে কখনো স্বীকৃতিও দেয় নাই, না দিয়েও কিন্তু তারা দিব্যি বাংলাদেশের রাজনীতি করে গেছে। এবং এটাও কিন্তু বাংলাদেশের মানুষের একটা ভয়ঙ্কর রকম ব্যর্থতা। এবং আসলে অন্য কথায় বাংলাদেশের মানুষ ওই যে ইসলাম দ্বারা বুধ না, ওই কারণেই আসলে পারে না, কারণ জামাত ইসলাম তো ইসলাম নিয়ে রাজনীতি করে। এখন এই যে ভারতীয় সৈন্যদের সাহায্যে এই যে বাংলাদেশ স্বাধীন হয়েছিল না, এই হেতু জামাত ইসলাম কখনো স্বাধীন বাংলাদেশকে স্বীকার করে না। এবং তারা অলওয়েজ এই 54 বছর ধরে ন্যারেটিভ একটাই দিয়ে আসছে, সেটা হলো যে এই অঞ্চলে পাকিস্তান উৎখাত হয়ে গেছে ঠিকই হয়তোবা, বাট পরিবর্তে এই বাংলাদেশে ভারত আসলে উপনিবেশ তৈরি করছে, বাংলাদেশকে তারা উপনিবেশ হিসেবে ব্যবহার করে। এবং গত 54 বছর ধরে বাংলাদেশে যারাই ক্ষমতায় এসেছে তারা সবাই ভারতের দাসত্বের শৃঙ্খলা আবদ্ধ ছিল এবং ভারতের উপনিবেশ যে বাংলাদেশ, এই ধারণাটাকে তারা মেনে নিয়েছিল, অর্থাৎ বাংলাদেশ আসলে স্বাধীন ছিল না। এটাই কিন্তু জামায়াত ইসলামের ন্যারেটিভ। এখন জুলাই গণ আন্দোলন হয়ে গেল, 5 আগস্ট এই আওয়ামী লীগের পতন ঘটলো এবং এর পরবর্তীতে যে শেখ হাসিনার বিচার হলো এবং সেটা আন্তর্জাতিক আদালতে হলো। কেন? ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে এই যে জুলাইয়ের গণ আন্দোলন এবং 5 আগস্টের যে গণ অভ্যুত্থানের যে ঘটনা, এই ঘটনাটাকে জামাত শিবিরের ন্যারেটিভ হচ্ছে তারা ভারতের বিরুদ্ধে তারা যুদ্ধ করছে এবং ডাইরেক্টলি ভারতের সেনাবাহিনীর সাথে কি যুদ্ধ করছেন নাকি? জি না। তারা মনে করে আওয়ামী লীগ ভারতের আসলে প্রতিনিধি। বাংলাদেশে যত আওয়ামী লীগের সমর্থক আছে, কর্মী আছে, নেতা আছে এবং আওয়ামী লীগের যত লোকজন আছে সব হলো ভারতের প্রতিনিধিত্ব করে। এবং ভারতের প্রতিনিধিত্ব করার মানে অর্থাৎ সেই আওয়ামী লীগের বিরুদ্ধে যুদ্ধ করা অর্থ জামাত ইসলাম এটাই বলতে চাচ্ছে যে তারা ভারতের এগেনস্টে যুদ্ধ করছে, ভারতের উপনিবেশের এগেনস্টে যুদ্ধ করছে এবং অতঃপর ভারত পরাজিত হয়ে গেছে, অর্থাৎ শেখ হাসিনা পরাজিত অর্থ ভারত পরাজিত হয়ে গেছে। এবং সেই জন্যেই কিন্তু আপনারা খেয়াল করবেন ওই 5 আগস্টের পর দেখবেন যে বাংলাদেশব্যাপী বিপুলভাবে
এটাই যে প্রকৃত স্বাধীনতা অর্জন হলো এই যে 5 আগস্ট, এই ধরনের ধারণা বা এই ন্যারেটিভটা প্রতিষ্ঠিত করার জন্যে ওই যে এনসিপির যে বৈষম্য বিরোধী ছেলেপেলেগুলো আছে না, ওরা সহ এই যে জামাত শিবির কিন্তু ব্যাপকভাবে উঠে পড়ে লাগছিল। পরবর্তীতে তাদের ওই দাবি দেওয়া এগুলো কিন্তু অনেকটাই ভাটা পড়ে গেছে। বাট ওই যে জুলাই যে কি সনদ, ওই জুলাই সনদে কিন্তু এই বিষয়টা কিন্তু ওখানে উল্লেখিত আছে। এই যে জামাত শিবির তারা কিন্তু ওই যে বারবার ওই যে গণভোট এই যে ইলেকশনের আগে করতে চাচ্ছে কেন? কারণ হচ্ছে ওই গণভোটের মাধ্যমে তারা প্রতিষ্ঠিত করতে চায় 71 সালে বস্তুত বাংলাদেশ স্বাধীন তো হয় নাই, এটা ভারতের উপনিবেশে পরিণত হয়েছিল। এই জুলাই মাসে গণ আন্দোলন হলো, 5 আগস্টে তারা ভারতের আধিপত্য থেকে নিজেদেরকে স্বাধীন করছে। এবং জামাত ইসলাম বিভিন্ন জায়গায় কিন্তু এটা বলেও ফেলছে, এই যে মানে অভ্যুত্থান ঘটলো সেখানে যারা জীবন দিয়েছে তারাই হলো প্রকৃত মুক্তিযোদ্ধা। এইবার তাহলে আশা করি বুঝতে আর বেশি সময় লাগার কথা না যে শেখ হাসিনার আন্তর্জাতিক আদালতে কেন বিচার হলো। আমরা তো জানি যে এখন অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস, তাই না? আসলে তো প্রকৃতপক্ষে পিছন থেকে সব কিছু নিয়ন্ত্রণ করেছে জামাত শিবির, আমরা এটাও জানি। এমনকি ওই যে আন্তর্জাতিক আদালতের যে মূল যে প্রসিকিউটর তাজুল ইসলাম না কে জানি, সেও তো জামাতের একজন কর্মী, সেও তো জামাতের একজন নেতা, কট্টর সমর্থক। কারণ যখন মানবতা বিরোধী অপরাধের বিচার হচ্ছিল এই যে জামাত ইসলামের নেতাদের, তখন তাদের পক্ষে সওয়াল করেছিল তো এই তাজুল ইসলাম, তাই না? এখন তাহলে আন্তর্জাতিক আদালতে শেখ হাসিনার বিচার কী কারণে হলো? কারণ শেখ হাসিনাকে তো বাংলাদেশের নেত্রী হিসেবে গণ্য করা হচ্ছে না, তাকে গণ্য করা হচ্ছে ভারতের প্রতিনিধি। অর্থাৎ বস্তুত জুলাই আন্দোলনটা ছিল ভারতের বিরুদ্ধে লড়াই। তাহলে ভারতের বিরুদ্ধে যদি লড়াই হয় এবং সেই লড়াইতে যদি 5 আগস্টে বিজয় অর্জন করে, তাহলে কি ভারতের বিরুদ্ধে বিজয় হলো না? তাহলে এইটা কি আন্তর্জাতিক পর্যায়ে চলে গেল না? এবং ঠিক সেই কারণেই কিন্তু শেখ হাসিনাকে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ট্রাইব্যুনালে বিচার করা হয়েছে। বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক বিশ্লেষক দেখলাম যে এই পয়েন্টটা তারা ধরতেই পারে নেই। তারা খালি বলছে শেখ হাসিনাকে অবৈধ কোর্টে বিচার করা হয়েছে। জি না, আপনারা আসলে জামাত ইসলামের চালটা ধরতেই পারেন নাই। জামাত ইসলাম এই বিষয়টাকে ইন্টারন্যাশনালি মনে করে, কারণ শেখ হাসিনা এবং আওয়ামী লীগ এবং যারা 15-16 বছর ধরে ক্ষমতায় ছিল তাদেরকে তারা ওই ভারতের প্রতিনিধি মনে করে। এবং পক্ষান্তরে এই যে শেখ হাসিনাকে এইভাবে বিচার করার অর্থ হলো কি জানেন? ভারত যে 71 সালে আমাদের স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়েছিল, এইটা বস্তুত তারা বাংলাদেশকে উপনিবেশ বানানোর জন্য নিয়েছিল। এবং এখন শেখ হাসিনাকে ফাঁসি দেওয়ার মধ্য দিয়ে ভারতকে একটা মেসেজ দেওয়া হলো যে আমরা তোমাদের ওই যে 71 সালে যেটা করছিল ওটাকে আমরা মানি না। তোমাদের যে সৈন্যরা জীবন দিছিল বা তোমাদের দেশে যে কোটিখানেক শরণার্থী গেছিল, এর ফলে তোমরা যে কষ্ট করছিলে এগুলো পুরা বেকার, এগুলো বস্তুত তোমরা তোমাদের ধান্দায় করছিলে। আমরা ওই স্বাধীনতা মানি না, আমাদের আসল স্বাধীনতা হলো এই জুলাই আন্দোলন এবং 5 আগস্ট আমরা বিজয় অর্জন করছি। এবং এই বিষয়টাকেই চূড়ান্ত ফাইনাল করার জন্যেই এই যে গণভোটের বিষয়টা কিন্তু অত্যন্ত বেশি জোর দিচ্ছে কি জামাত শিবির, বুঝছেন? ইন্টারেস্টিং ব্যাপার হলে কি জানেন, মুক্তিযুদ্ধের পক্ষের অন্যতম দাবিদার এই যে বিএনপি নামক যে দলটা, এরা কিন্তু কিছুই বুঝতে পারছে না, একেবারে কিছুই বুঝতে পারছে না। এরা ক্ষমতায় যাওয়ার জন্য এতটা লালায়িত, দেশের এথিক্যাল, আইনগত, আদর্শগত অনেক বাংলাদেশের অনেক বিষয়কে যে পুরো চেঞ্জ করে দিচ্ছে এবং দিয়ে অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশকে যে ভারতের ভয়ঙ্কর শত্রুতে পরিণত করছে, এই জিনিসটা বিএনপি একেবারেই বুঝতে পারছে না। সত্যি যদি ধরেন যে আগামী ফেব্রুয়ারিতে যদি ইলেকশন হয় আর গণভোট যদি হয় এবং সেখানে যদি গণভোটে এটা পাসও হয়ে যায়, এই বাংলাদেশে এই বিএনপি নামক দলটার কোনো রাজনীতি করার কোনো নৈতিক আর কোনো ভিত্তি থাকে না। এটা তারা নিজেরাও বুঝতেছে না। আর যদি বুঝেও থাকে চেপে যাচ্ছে, শুধু ক্ষমতায় গেলে অনেক কিছু করবে, কিন্তু তারা বুঝতে পারছে না যে যদি তারা ক্ষমতায় যায় বাংলাদেশ আরও কঠিন বিপদে পড়বে। এখন এই যে জামাত ইসলাম যে নেপথ্যে থেকে ক্ষমতা চালাচ্ছে, তাই না, এরা তো প্রকাশ্যে বলে দিচ্ছে ভারত তুমি আমার শত্রু ডিরেক্টলি। আর বিএনপি যে কাজটা করবে উপরে বলবে আমরা তোমার শত্রু না, এটা ওটা সেটা, কিন্তু তার নীতিগত বিষয়গুলো হবে সবই অ্যান্টি ইন্ডিয়ান এবং ভারতের বিরুদ্ধে সারাক্ষণ তারা নানা রকম ষড়যন্ত্র পাকাতেই থাকবে। ফলাফল কী হচ্ছে জানেন?
এইখানে ভারত যে আত্মত্যাগ করছিল ৭১ সালে, এই শেখ হাসিনার বিচারে ফাঁসি দেওয়ার মধ্য দিয়ে তাদের ওই আত্মত্যাগকেও কিন্তু ফাঁসি দেওয়া হলো এবং ভয়ঙ্কর রকমভাবে অপমান করা হলো এবং ওটাকে প্রত্যাখ্যান করা হলো। ভারত কি এখন তাহলে ছেড়ে দিবে? এই যদি হয় অবস্থা, এটা কি ভারত ছেড়ে দিবে? এখন বাংলাদেশের রাজনীতিবিদরা এটা বুঝতে পারছে কিনা জানি না, বাংলাদেশের মানুষও এটা বুঝতে পারছে কিনা জানি না, কিন্তু শেখ হাসিনার বিচার মানে এখানে আসলে ভারতকে বিচার করা হয়েছে। অর্থাৎ ৭১ সালে তারা বাংলাদেশের উপর ভয়ঙ্কর অন্যায় কাজ করছিল, স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে সেইটারই বিচার হয়েছে, অর্থাৎ ভারতকে ফাঁসি দেওয়া হয়েছে। ক্লিয়ার? তো ভারত কি এটা মেনে নিবে? এবং এই কাজগুলো যে করছে ভারত পরিষ্কার বুঝতে পারছে এর পেছনে পাকিস্তানি সেনাবাহিনী, পাকিস্তানি আইএসআইয়ের মদত আছে, যে এইভাবে করতে হবে, এবং জামাত ইসলাম ঠিক সেই কাজগুলো করছে। তাহলে শেখ হাসিনার বিচার করা অর্থাৎ ভারতের বিচার করে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে, এবং পাকিস্তান যেমন ভারতের ১ নম্বর শত্রু রাষ্ট্র, ১ নম্বর শত্রু রাষ্ট্রে এখন বাংলাদেশকে পরিণত করা হলো। এবং এর মানে কি? এর মানে বাংলাদেশকে এখন কোনোভাবেই আর ভারত কোনোভাবেই বিশ্বাস করবে না, এমনকি আওয়ামী লীগ যদি ক্ষমতা আসে আর কোনোদিনও বিশ্বাস করবে না। বাংলাদেশকে তারা ১ নম্বর শত্রু রাষ্ট্র হিসাবে চিহ্নিত করবে এবং বাংলাদেশকে সমস্ত রকমভাবে ধ্বংস করার জন্য ভারত কিন্তু সর্বত চেষ্টা চালাবে। এই জিনিসটা সম্ভবত এই যে বিএনপি নামক দল অথবা বাংলাদেশের সাধারণ পাবলিক আসলে বুঝতে পারছে না। বাংলাদেশ আর কখনোই ভবিষ্যতে ভারতের বন্ধুরাষ্ট্র হবে না, এমনকি শেখ হাসিনাকে যদি আজ বাদে কাল যদি বসিয়েও দেয় তাও হবে না। ফলে কি হবে? আমি বারবার যে কথা বলি, এখন ভারতের হাতে কিন্তু অস্ত্র চলে আসলো, এখন ভারতের ওই বাংলাদেশের উপরে কিন্তু অভিযান চালানোর, এবং তার হাতের কাছে একেবারে নগদ যে জিনিস আছে। এখন বাংলাদেশে শেখ হাসিনার বিচার করছে বলে তো আর ভারত বাংলাদেশের উপরে অ্যাকশানে যেতে পারে না, তার তো অন্য অজুহাত লাগবে, তাই না? তার তো অন্য অজুহাত লাগবে। সে অজুহাতটা কি? সে অজুহাতটা হলো ওই যে দিল্লিতে বম্ব ব্লাস্ট হয়েছিল, যাদেরকে ধরা হয়েছে তাদের সাথে যে বাংলাদেশের যে উগ্রবাদী যে লোকজন আছে তাদের যে সম্পর্ক ছিল, এই প্রমাণ কিন্তু তাদের হাতে চলে আসছে, যদিও তারা হয়তো অফিসিয়ালি ডিক্লারেশন করে নাই, কিন্তু যেদিন করবে ধরে নিতে হবে তার কয়েকদিনের মধ্যেই বাংলাদেশ কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হতে যাচ্ছে। এ থেকে কিন্তু বাংলাদেশের আর রেহাই আছে আমার তো মনে হচ্ছে না, মানে কোনোভাবেই আর রেহাই নেই। কারণ শেখ হাসিনার বিচারের মাধ্যমে বস্তুত ভারতকে বিচার করা হয়েছে, ভারতকে ফাঁসি দেওয়া হয়েছে, এবং একই সাথে বাংলাদেশকে আইনগত এবং নৈতিকভাবে বাংলাদেশ আর বাংলাদেশ থাকলো না, বাংলাদেশ কিন্তু হয়ে গেল পাকিস্তান, অর্থাৎ পূর্ব পাকিস্তান। বাংলাদেশের সরকার এখন এটা ডিক্লারেশন দিক আর না দিক, শেখ হাসিনার বিচারে তাকে ফাঁসি দেওয়া এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ইত্যাদি ইত্যাদি যে ব্যাপারগুলো, এগুলো কমপ্লিটলি বাংলাদেশের স্বাধীনতাকে অস্বীকার করে বাংলাদেশকে আবার সেই ৭১ সালের আগের পাকিস্তানে পরিণত করা হয়েছে। তাহলে যেহেতু পাকিস্তান ভারতের ১ নম্বর শত্রু, তাহলে বাংলাদেশ আর যেহেতু বাংলাদেশ থাকলোই না, তাহলে এটা তো ভারতের ১ নম্বর শত্রুতে পরিণত হয়ে গেল। তাহলে এখন বাংলাদেশকে অবশ্যই ভারতের সম্মুখীন হতে হবে। এখানে এখন এইগুলা করছে, এরপরে ভারতের কাছে গিয়ে বলবে না 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 আমরা কোনো কিছু করছি না ইত্যাদি ইত্যাদি, আমরা ব্যবস্থা নিচ্ছি না না, এই সমস্ত কথাবার্তা বললে ভারত আর এগুলোকে বিশ্বাসও করবে না, পাত্তাও দিবে না, ব্যবস্থা যা নেওয়ার তা তারা নিবে, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। অ্যাটলিস্ট আমার রিয়েলাইজেশন সেটাই। ধন্যবাদ।